নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। এদিকে চন্দ্রাবতীর ঘরে অগ্নিসিং, সোনাল আর যমুনা একসঙ্গে বসেছিল। চন্দ্রাবতী উর্বশীর হত্যার আলাদা আলাদা কারণ যা ওর মনে হয়েছিল সবই ওদের সঙ্গে আলোচনা করল। সব কথা শুনে তিনজনেই হয়রান হয়ে গিয়েছিল। আমার তো রাজমাতার উপরে সন্দেহ হচ্ছে চন্দ্রাবতী, অগ্নিসিং কিছু ভেবে বলল। আর এখন আমার তোমার জন্য চিন্তা হচ্ছে। উর্বশী মরে গেছে, তাড়াতাড়ি মোহিনীকে একান্ত মহলে বন্দি করা হবে। আর পড়ে থাকলে শুধু তুমি তো গার্গীর জন্য সবসময় কাঁটা ছিলে, সেজন্য তোমাকেও না, ওই বুড়ি রাস্তা থেকে সরিয়ে ফেলে। ওর কথা শেষ হতেই যমুনা বলে উঠল, হ্যাঁ মহারানী মা, রাজমাতাকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। নিজের জায়গা ঠিক রাখার জন্য ও নিজের বিশেষ মানুষদেরও বলি দিতে পারে। বহু বছর আগেও ওই বুড়ি এরকমই করেছিল। একথা শুনে চন্দ্রবতী ওর দিকে তাকালো। আগে হ্যাঁ মহারানী মা, যমুনা ধীরে ধীরে বলল, এটা অনেক দিন আগের কথা। মহারাজ বীরেন্দ্র প্রতাপের বাবা মহারাজ সুরেন্দ্র প্রতাপ সিং এর আরো একজন পাটরানী ছিল, যার একটা ছেলেও ছিল। বিক্রমগড়ের সমস্ত অধিকার যাতে ওই পাটরানীর হাতে না চলে যায়, সেজন্য রাজমাতা খুব মসৃণ ভাবে ওই পাটরানীকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আর এমন ভাবে সরালো যে আজ পর্যন্ত তার কোনো খবরই জানা গেল না। চন্দ্রাবতীর মনের মধ্যে বিদ্যুৎ চমকালো। ও একবার তীক্ষ্ণ দৃষ্টিতে অগ্নিসিংকে দেখে নিল, কিন্তু অগ্নিসিং জিজ্ঞাসু দৃষ্টিতে যমুনাকে দেখছিল, আর সোনাল দুশ্চিন্তা করছিল। এ তুমি কি বলছো যমুনা? চন্দ্রাবতী নিজেকে সামলে নিয়ে বলল, তুমি এসব কি করে জানলে? যমুনাও নিজেকে সামলে নিয়ে জবাব দিল, আমি আপনাকে বলেছিলাম না, রাজমাতার বিশেষ দেহরক্ষী অমর্ত্য আমার বাবার মিত্র ছিল। ও মাঝে মাঝেই আমার বাবার সঙ্গে দেখা করতে আসতো। একদিন আমি ওদের দুজনকে এই বিষয়ে কথা বলতে শুনেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চন্দ্রাবতী অগ্রাহ্য করে বলল, এই সব কিছু তো রাজ পরিবারে বহুকাল ধরেই চলছে, কিন্তু আমি কোনো পাটরানী নই যে রাজমাতা ইচ্ছা মতো আমাকে রাস্তা থেকে সরিয়ে দেবেন। আর অগ্নিসিং এর মতো দেহরক্ষী যখন আমার সঙ্গে আছে, তাহলে আমার আর কিসের ভয়? কি অগ্নি, ঠিক বলছি তো? চন্দ্রবতী অগ্নিসিং এর দিকে তাকাতেই ও গম্ভীর হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কিন্তু তুমি তাও সাবধানে থেকো। রাজমাতার কাছ থেকেই নয়, বীরেন্দ্র প্রতাপের কাছ থেকেও। উর্বশীর মৃত্যুর একদিনও কাটেনি, আর ও এর মধ্যেই তোমার কাছে আসতে চাইছে। এর মধ্যে নিশ্চয়ই ওর কোনো উদ্দেশ্য আছে, যা তোমার লক্ষ্যকে ব্যর্থ করে দিতে পারে। চন্দ্রাবতী এর কোনো উত্তর দিল না, কিন্তু ও ভাবতে লাগলো। তারপর বলল, এ তো আমি জানি, কিন্তু এই আমার জন্য একটা খুবই সুবর্ণ সুযোগ। বীরেন্দ্র প্রতাপ নিজে আমার কাছে আসতে চাইছে। ও এখনো আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করবে না বলছে, কিন্তু হ্যাঁ, যদি আমি চাই তো ওর উপর আমার নিজের মর্জি আমি চালাতেই পারি, শুধু নিজের লক্ষ্য পূরণের জন্য নয়, উর্বশীর আসল হত্যাকারীর কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য। কিছুক্ষণ পর্যন্ত চন্দ্রাবতীর সঙ্গে এইসব বিষয়ে সলা পরামর্শ করার পর অগ্নিসিং ওখান থেকে চলে গেল। যমুনাও নিজের ঘরে যাওয়ার জন্য উঠল, তো চন্দ্রাবতী বলল,
তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে যমুনা? নিশ্চয়ই মহারানীমা, যমুনা উৎসাহিত হয়ে বলল। আপনার জন্য তো আমি প্রাণ দিয়ে দিতে পারি। না, প্রাণ চাই না আমার যমুনা। চন্দ্রবতী দ্রুত ওকে বলল, তুমি এই খবর নাও যে বীরেন্দ্র প্রতাপের বাবা সুরেন্দ্র প্রতাপ সিং এর ওই পাটরানী কে ছিল, আর ওর ছেলেরই বা কি হলো? যমুনা কিছু ভেবে বলল, কাজটা একটু কঠিন মহারানীমা, কেননা এখন আমার বাবাও বেঁচে নেই আর অমর্ত্যও বেঁচে নেই, আর এটা 25 বছরের আগের কথা। কিন্তু তবুও আমি চেষ্টা করব। আপনি আমাকে 3-4 দিন সময় দিন। বলে সে ওখান থেকে চলে গেল। হায় হায় মহারানীমা, সোনাল মুখ বেঁকিয়ে বলল, এই যাযাবরীর উপর বেশি ভরসা করবেন না আপনি। এ প্রয়োজনের অতিরিক্ত আনুগত্য দেখাচ্ছে আপনার উপর। এই রকম লোকই তো একদিন পিঠে ছুরি বসিয়ে দেয়। চন্দ্রবতী ওকে ভরসা দিয়ে বলল, চিন্তা করো না সোনাল, আমি শুধু ওকে খবর আনতে বলেছি। এর মধ্যে আর কি বা ধোঁকা দেবে আমাকে? চলো, অনেক রাত হয়ে গেছে, শুতে যাই। সোনাল চলে গেল তো চন্দ্রাবতীও বিছানায় শুয়ে পড়ল আর ঘুমানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু ঘুম তো ওর চোখ থেকে লক্ষ যোজন দূরে কোথায় পালিয়ে গিয়েছিল। থেকে থেকে অনেক প্রশ্ন ওকে অশান্ত করে তুলছিল। ওই পাটরানী কি অগ্নি সিংহের মা? সত্যি সত্যি কি গার্গী ওকে হত্যা করিয়েছিল? তাহলে অগ্নি কি করে বেঁচে গেল? গার্গী এরকম কেন করেছিল? উনি তো মহারানী ছিলেন, ওনার ছেলে বীরেন্দ্র প্রতাপই তো রাজ সিংহাসনে বসত। তাহলে নির্মলার ছেলে অগ্নি বা কি করে ওর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল? গার্গী সম্পর্কে এই গোপন কথা তার অঙ্গরক্ষক অমর্ত্য জানত? এমন নয় তো যে অগ্নি সামনে আসার পর গার্গীর গোপন চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার ভয়ে অমর্ত্যকে ওই গার্গী হত্যা করিয়েছে? গভীর রাত পর্যন্ত চন্দ্রাবতী পালঙ্কে শুয়ে এপাশ ওপাশ করতে করতে অস্থিরভাবে এসব প্রশ্নের উত্তর খুঁজছিল। এভাবেই তার বিনিদ্র রাত কেটে গেল। ভোরবেলা একটু ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে একটু দেরিতে তার চোখ খুলল। সে উঠে বসল আর হাই তুলে সোনালকে ডাকল। সোনাল! কিন্তু সামনে তাকিয়ে দেখল বীরেন্দ্র প্রতাপ দাঁড়িয়ে আছে। চন্দ্রাবতী তাড়াতাড়ি নিজের অগোছালো পোশাক ঠিক করতে লাগলো। তো বীরেন্দ্র প্রতাপ হেসে বলল, আমি ক্ষমা চাইছি চন্দ্রাবতী, এরকম বিনা অনুমতিতে তোমার ঘরে চলে এসেছি। কিন্তু কি করতাম, ঘরের দরজা খোলা ছিল আর সকালের রোদ তোমার মুখে পড়ে তোমার সৌন্দর্যের আলো যেন হাজার চাঁদের দীপ্তিতে উদ্ভাসিত করে তুলেছে। এই অপরূপ লাবণ্যে মুগ্ধ না হয়ে এখান থেকে চলে যেতে পারে এমন তো কোনো মনি ঋষির পক্ষেও সম্ভব নয়। আমি তখন ছাড়। এই অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে অপলক তোমার দিকে তাকিয়ে দেখতে দেখতে কখন যে ঘরের ভিতরে ঢুকে তোমার পাশে এসে দাঁড়ালাম কে জানে। চন্দ্রাবতীর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। পালঙ্ক থেকে উঠতে উঠতে বলল, আসলে সকালে মনে হয় সোনাল আমাকে জাগাতে এসেছিল, কিন্তু আমাকে ঘুমোতে দেখে বোধহয় ভুল করে দরজা খোলা রেখেই চলে গেছে।
কিন্তু আপনি কেন কষ্ট করলেন? আমাকে ডেকে পাঠালেই তো হতো। না চন্দ্রাবতী, বীরেন্দ্র প্রতাপ তেমনি মুগ্ধভাবে ওকে দেখতে দেখতে বলল, যখন কাজটা আমারই, তখন আমারই তোমার কাছে আসা দরকার। আসলে আমি তোমার সাহায্য চাই। চন্দ্রাবতী চমকে জিজ্ঞাসু দৃষ্টিতে বীরেন্দ্র প্রতাপের দিকে দেখল। তো ও চন্দ্রাবতীর সামনে একটা আসনে বসতে বসতে বলল, ওই তান্ত্রিকের মুখোশ তো তুমি খুলে দিয়েছ, কিন্তু এখনো আসল ষড়যন্ত্রকারীকে আমরা ধরতে পারিনি। আমাদের কিছু মন্ত্রীদেরও সন্দিগ্ধ পরিস্থিতিতে মৃত্যু হয়েছে, যা এই ষড়যন্ত্রেরই অংশবিশেষ। কিন্তু আমার গুপ্তচরেরা এখনো পর্যন্ত এর কোনো খবর দিতে অসমর্থ হয়েছে। চন্দ্রাবতী জিজ্ঞাসা করল, কিন্তু ওই তান্ত্রিক, আপনি কি ওকে জিজ্ঞাসাবাদ করেননি? করেছিলাম, কিন্তু ওর বক্তব্য হলো কোনো একজন মুখোশধারী লোক ওকে অনেক ধনৈশ্বর্য দিয়ে এই কাজ করতে বাধ্য করেছিল। চন্দ্রাবতী চিন্তিত হয়ে উঠল। ও বলল, এই ষড়যন্ত্র যেই রচনা করুক সে খুবই শক্তিশালী, কেননা সে সোজাসুজি আপনার বিরুদ্ধে প্রজাদের উস্কেছে। হয়তো সে কোনো বড় রাজ্যের বড় রাজা, অথবা আপনার কোনো কাছের মন্ত্রী, অথবা হয়তো এই দুজনেই একসাথে মিলে কোনো চক্রান্ত করেছে। বলতে বলতে চন্দ্রাবতী একেবারে থেমে গেল। তারপর সন্দিগ্ধভাবে বীরেন্দ্র প্রতাপকে জিজ্ঞাসা করল, আপনি তো রাজকুমার সূর্যপ্রতাপকে এর খোঁজ খবর নিতে পাঠিয়েছিলেন, উনি কি এখনো পর্যন্ত এ বিষয়ে কিছু জানতে পারেননি? না, এখনো পর্যন্ত কুমারের কাছ থেকে আমার কাছে কোনো খবরই পৌঁছয়নি। কিন্তু তোমার মতে যদি এসবের মধ্যে কোনো শক্তিশালী রাজার হাত থাকে, তাহলে সে এই ধরনের ষড়যন্ত্র কেন করছে? ওই কাপুরুষ সরাসরি যুদ্ধভূমিতে আমাকে কেন আহ্বান করছে না? চন্দ্রাবতী ধীরে হেসে বলল, কারণ তার পাশে সম্ভবত আপনার মতো সেনা বল নেই, কিন্তু অর্থবল আপনার থেকে অনেক বেশি আছে, আর আপনার বিরুদ্ধে ও এই অর্থবলেরই ব্যবহার করছে। বীরেন্দ্র প্রতাপ একেবারে চমকে উঠল। তারপর হেসে বলল, দেখো তো, এই কথাটা তো আমি ভেবেই দেখিনি চন্দ্রাবতী। সত্যি তোমার বুদ্ধির তারিফ না করে পারা যায় না। আমি তো তোমার এই বুদ্ধিরই দিওয়ানা। আমি চাই তুমি ওই ষড়যন্ত্রকারীকে সবার সামনে আনো। আচ্ছা, তো এখন আমি যাই, আমার দরবারের সময় হলো। বীরেন্দ্র প্রতাপ আসন থেকে উঠল আর ঘরের বাইরে যেতে লাগলো। ও একেবারে থামলো আর একটু ইতস্তত করে বলল, কাল রাত্রে আমার নেশা হয়ে গিয়েছিল। নেশার ঘরে যদি কিছু ভুলভাল বলে ফেলি তো তুমি আমাকে মাফ করে দিও। আর হ্যাঁ, মোহিনীকে আমি একান্ত মহলে পাঠিয়ে দিয়েছি, এখন থেকে ও ওখানেই থাকবে। এই রাজমহলে ওর জন্য আর কোনো জায়গাই নেই। বলে আর একবার চন্দ্রাবতীকে আপাদ মস্তক মুগ্ধ দৃষ্টিতে ভালো করে দেখে ঘর থেকে বেরিয়ে গেল। চন্দ্রাবতীর ঠোঁটে একটু হাসির রেখা দেখা গেল। হায় হায় মহারানী মা, আনন্দে নাচতে নাচতে সোনাল ঘরে ঢুকলো। আপনি তো পুরো রানী মহলে হাঙ্গামা লাগিয়ে দিয়েছেন। কাল রাত্রে মহারাজ আপনাকে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন, আর আজ নিজের পায়ে হেঁটে আপনার ঘরে এলেন। হায় হায়, এইসব দেখে সমস্ত পাটরানীদের মুখ একেবারে কালো হয়ে গেছে, বিশেষ করে ওই সুরেলার। সে তো এখন রাগে ফুঁসছে। ওকে দেখে মনে হচ্ছে কেউ যেন ওই ময়ূরের সমস্ত পালকই ছিঁড়ে নিয়েছে।
চন্দ্রাবতী একটু ফিকে হাসি হেসে বলল, "হুম, বেশি খুশি হওয়ার দরকার নেই সোনাল। বীরেন্দ্র প্রতাপ এখানে আমাকে ওর জালে ফাঁসানোর জন্য এসেছিল। ওর দৃষ্টিতে আমাকে পাওয়ার তৃষ্ণা ছিল, আর মনে ছিল আমার লক্ষ্য জানার খিদে।" সোনাল একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। "তো এখন আপনি কি করবেন মহারানী মা?" চন্দ্রাবতী উত্তর দিতে যাচ্ছিল, তখন সবিতা এসে ঘরে ঢুকলো। "মহারানী মা," সবিতা প্রথমবার নরম সুরে চন্দ্রাবতীর সঙ্গে কথা বলল, "রাজমাতা আপনাকে স্মরণ করেছেন।" সন্দেশ দেওয়ার পর চুপচাপ ওখান থেকে চলে গেল। সবিতার আচরণে পরিবর্তন দেখে চন্দ্রাবতী আর সোনাল দুজন দুজনের দিকে তাকালো এবং একসঙ্গে হেসে উঠল, কেননা দুজনেই বুঝতে পেরেছিল যে রাজমাতা এবার একটা নতুন চাল চালতে শুরু করে দিয়েছেন। "এসো চন্দ্রাবতী, এসো।" যেই চন্দ্রাবতী ঘরের মধ্যে পা দিল, তখনই বিছানায় কাতরাতে কাতরাতে গার্গী বলল, "এখানে এসো, আমার পাশে বসো।" চন্দ্রাবতী বিছানার পাশে রাখা আসনে এসে বসলো। "মনে হচ্ছে মোহিনীর কথায় আপনার গভীর আঘাত লেগেছে?" "না চন্দ্রাবতী," গার্গী বলল, "এরকম দোষারোপ তো আমি সারা জীবন সহ্য করেছি, তাই এসবের পরোয়া করি না আমি। আর এখন আমি এই কথা ভেবে খুবই দুঃখিত হচ্ছি যে যেদিন থেকে আমি এই রানী মহলে এসেছি, সেদিন থেকে একটার পর একটা অঘটন ঘটেই চলেছে। আমি আমার দেহরক্ষী অমর্ত্যকে হারালাম, শশীকলাকে হারালাম, উর্বশী আর আমার অনাগত উত্তরাধিকারীকেও হারালাম, আমার বংশের প্রদীপকেও হারালাম। জানি না ভগবান আমাকে এ কিরকম শাস্তি দিচ্ছেন। না জানি এই রানী মহলের উপর কার অভিশাপ লেগেছে।" বলতে বলতে গার্গী ভাবুক হয়ে উঠল, আর ওনার চোখ থেকে জল পড়তে লাগলো। চন্দ্রাবতী ওনাকে সামলানোর জন্য বলল, "যা হয়ে গেছে তা নিয়ে দুঃখ পাবেন না।" তখন গার্গী চন্দ্রাবতীর হাত নিজের দুই হাতের মধ্যে নিয়ে ভালো করে ধরে বললেন, "চন্দ্রাবতী, আমি তোমাকে অনেক আশা নিয়ে ডেকেছি। তোমাকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে।" চন্দ্রাবতী এ কথা শুনে খুব সতর্ক হয়ে গেল, কিন্তু উপরে উপরে গাম্ভীর্য দেখিয়ে বলল, "আগে বলুন কি আদেশ আছে আমার জন্য?" গার্গী নিজের গলা আরো বেশি গম্ভীর করে বললেন, "আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যখনই আমার নতুন উত্তরাধিকারীর খবর আমি পাব, আমি তীর্থযাত্রায় যাব, কিন্তু আমি সেই প্রতিজ্ঞা পূর্ণ করতে পারিনি। হয়তো সেই জন্যই আমি আমার উত্তরাধিকারীকে হারালাম। আমি চাই না সেই পাপে আর এমন কোনো অঘটন ঘটুক। তাই আমি চাই আমার পরিবর্তে তুমি তীর্থযাত্রা করো, কারণ এখন আর চাইলেও এই অসুস্থ শরীরে আমি তীর্থে যেতে পারবো না, কিন্তু তুমি এটা করতেই পারো চন্দ্রাবতী। রাজমাতার পর মহারানীরই অধিকার থাকে তার ভালো মন্দ সমস্ত কাজে। তুমি আমার পরিবর্তে তীর্থে গিয়ে এই অভিশাপ থেকে আমাদের রক্ষা করো, আমি তোমার কাছে প্রার্থনা করছি চন্দ্রাবতী।" তার কথা শুনে একটা তেজ ঝটকা লাগলো চন্দ্রাবতীর। তীর্থযাত্রা? ও ভাবতে লাগলো, আসা যাওয়ায় কমসে কম 2-3 মাস তো লেগেই যাবে,
আচ্ছা, তো এই চাল চেলেছে গার্গী। আমাকে ভালো মানুষের ফাঁদে ফাঁসিয়ে 3 মাসের জন্য রানীমহল আর বীরেন্দ্র প্রতাপের কাছ থেকে দূরে সরিয়ে দিতে চায়। কেননা হয়তো এ জেনে গেছে যে বীরেন্দ্র প্রতাপ আমার কাছে আসার চেষ্টা করছে। রাজমাতার কণ্ঠস্বরে ওর চিন্তার সূত্র ছেড়ে গেল। বলো চন্দ্রাবতী, তুমি কি বিক্রমগড়ের রাজমাতাকে অভিশাপ মুক্ত হতে সাহায্য করবে? আগে আগে হ্যাঁ রাজমাতা, চন্দ্রাবতী বলে উঠল। তীর্থযাত্রার আপনার এই প্রতিজ্ঞা অবশ্যই পূর্ণ হবে। তার কথা শুনে গার্গী মনে মনে শান্তির নিঃশ্বাস ফেলল। তাহলে চন্দ্রাবতী সত্যি সত্যি কি তীর্থযাত্রায় যাবে? এখনো কি করে বাঁচাবে নিজেকে বীরেন্দ্র প্রতাপ আর রাজমাতার চক্রান্ত থেকে? আর কে ওই শক্তিশালী রাজা যে বীরেন্দ্র প্রতাপের বিরুদ্ধে চক্রান্ত করছে? জানতে হলে শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।